হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, দেখছেন হাল্লা বল। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বর্ণি শিখা। শুরুতেই হেডলাইন্স। টুক চুক চুক লাগাও চুমুক, জনমনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আমের রসে তুই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। কাঞ্চনপুরের হেজাছড়া এবং দামছড়া থেকে প্রথম পর্যায়ে শিবির চললেন 27 পরিবারের 127 জন রিয়াং শরণার্থী। শিলাছড়িতে কৃষি দপ্তরের অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত থানার ওসি সহ বেশ কয়েকজন, ঘটনা দুঃখজনক বলে জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবিতে এখনো অনড় আইপিএফটি। বুধবার এই দাবিতে কুমলঙ্গে হয়েছে গণ অবস্থান। আমবাসার পাইকাবাড়ি এলাকা থেকে 40 কৌটো হেরোইন উদ্ধার করে পুলিশ, গ্রেপ্তার হয়েছে একজন। এবারে শারদোৎসবে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সাংবাদিক সম্মেলনে বললেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার। চলে আসছে বিস্তারিত সংবাদে। বুধবার কাঞ্চনপুরের হেজাছড়া থেকে 21 পরিবারের 97 জন এবং দামছড়া থেকে 6 পরিবারের 30 জন রিয়াং শরণার্থী মিজোরামে স্বভূমিতে ফিরে গেলেন। এদিন দামছড়াতে ত্রিপুরা মিজোরাম সীমান্তে মিজোরাম সরকারের প্রতিনিধিরা তাদের স্বাগত জানান এবং প্রথম পর্যায়ে দলটিকে নিয়ে নির্দিষ্ট স্থানের দিকে যাত্রা শুরু করেন। তবে দীর্ঘ 20 বছর বাদেই মিজোরামের রিয়াং শরণার্থীদের এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে। আরও জানা গেছে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের 6টি শরণার্থী শিবির থেকে মোট 32,857 জন শরণার্থী মিজোরামে ফিরে যাবেন। দীর্ঘ 20 বছর বাদে অবশেষে বুধবার স্বভূমে ফিরে যাওয়া শুরু করল কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরের রিয়াং শরণার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় মিজোরামে এক ত্রিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার এবং রিয়াং শরণার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় যে বুধবার থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া চলবে। এই মাসের 30 তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। এই আকস্মিক সিদ্ধান্ত অনুযায়ী এদিন কাঞ্চনপুরের হেজাছড়া শিবির থেকে 21 পরিবারের মোট 97 জন সদস্য 6টি জিপি করে তল্পি নিয়ে স্বভূমে রওনা হলো। এই প্রক্রিয়া শুরুর সময় উত্তর জেলার জেলা শাসক, কাঞ্চনপুরের এসডিএম, এসডিপিও প্রমুখ উপস্থিত থাকলেও মিজোরাম বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। জানা গেছে, হেজাছড়া শিবিরের 21 পরিবারের 97 জন সদস্য গাড়ি করে দামছড়া স্থিত ত্রিপুরা মিজোরাম সীমান্তে গিয়ে পৌঁছেন। সেখানে দামছড়া শিবির থেকে 30 জন সদস্য তাদের সাথে যোগ দেন। 127 জন শরণার্থীকে মিজোরাম সরকারের প্রতিনিধিরা স্বাগত জানান এবং তাদেরকে স্বভূমের উদ্দেশ্যে নিয়ে যান। এদিন শরণার্থীদের এই ফিরে যাওয়ার ব্যাপারটি চাক্ষুষ করতে কাঞ্চনপুরের হেজাছড়া শিবিরের মূল ফটকের কাছে অনেক স্থানীয়রা এসে সমবেত হন। স্বভূমিতে প্রত্যাবর্তনকারী দলের প্রতিনিধিরা স্থানীয়দের হাত নেড়ে অভিনন্দন জানান। অনেকেই হাত নেড়ে স্থানীয় ভাষায় বলতে শোনা যায়, বিদায় কাঞ্চনপুর, বিদায় হেজাছড়া।
স্থানীয়রাও হাত নেড়ে শেষবারের মতো বিদায় অভিনন্দন জানান প্রত্যাবর্তনকারী দলের সদস্যদের। এদিকে এই গমন প্রক্রিয়া শুরু হলেও শরণার্থীরা কোথায় ফিরে যাচ্ছেন, কোথায় থাকবেন, এই ব্যাপারটি এখনো ধোঁয়াশায় ঢাকা। তবে কেন্দ্রীয় সরকার তাদের জন্য 4 দফা চুক্তির মাধ্যমে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। এই ভরসায় শরণার্থীদের প্রত্যাবর্তনের মূল শক্তি বলে জানা গেছে। কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। এবার দুর্গাপুজোয় থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বুধবার পুলিশের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। রাস্তা ও পুজো মণ্ডপে থাকবে পুলিশ, থাকবে সিসিটিভি এবং নাক্কা। পুজোর সময় রাতে না আধারে সকলে না বের হয়ে বাড়িতে অন্তত একজন থাকতে হবে বললেন পুলিশ সুপার। আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা কঠোর করছে পুলিশ। মানুষ যাতে নিশ্চিন্তে পুজো দেখতে পারেন এর জন্য পুলিশ নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর। 3টি পর্যায়ে থাকবে নিরাপত্তা ব্যবস্থা। রাস্তায় পুজো প্যান্ডেলগুলোতে যেমন নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে, তেমনি থাকবে সিসিটিভিও। বুধবার পুলিশের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। পুলিশ সুপার বলেন, বছরে একবার দুর্গাপুজো হয়, সুতরাং রাজ্যের মানুষ যাতে পরম आनंदे पुजो देखते पारें एर निरापत्ता देबे पुलिस। पुलिस वालों की स्ट्रीट पे है कि नहीं, लेकिन प्लेन क्लॉथ में वो हमेशा बहुत ही ज़्यादा हेवी डिप्लॉयमेंट है हमारा प्लेन क्लॉथ में, तो उनके जरिए हम लोग नज़र सर्विलांस हमारा रहेगा पूरे डिस्ट्रिक्ट में। थर्ड जो हमारा आता है कि नाका जो हमारा नाका स्ट्रांग रहेगा, और जो हमारी विजिबल पार्ट है हमारे जो पुलिसिंग का, वो जो हमारे जो जवान्स रहेंगे वो जगह पे डिप्लॉयमेंट रहेगा। तो ये 3 लेयर का सिक्योरिटी अरेंजमेंट हम लोगों ने इस बार किया है, जिसमें कि मैं हाईलाइट करना चाहूँगा फर्स्ट सीसीटीवी का, दूसरा प्लेन क्लॉथ जो हमारे लोग रहेंगे। आप लोगों को नहीं पता रहेगा, लेकिन आप लोगों के बीच में ही वो हमारे लोग रहेंगे, जिससे कि हम ज़्यादा से ज़्यादा प्रोटेक्शन हम अपने वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट के लोगों को। পুলিশ সুপার অজিত প্রতাপ সিং আরো বলেন, রাতে বাড়ির সকলের যেন পুজো দেখতে বের না হন। রাতে অন্তত একজন মেম্বার বাড়িতে থাকতে হবে, কারণ বাড়ির সকলে পুজো দেখতে বের হলে বাড়িতে চুরির সম্ভাবনা থাকে, তাই বাড়িতে একজন অন্তত থাকতে হবে। दुर्गा पूजा पे सभी हमारे जितने भी डिस्ट्रिक्ट में लोग रहते हैं सभी को बधाइयाँ। ये एक ऐसा त्यौहार है जो कि साल में एक ही बार आता है, और इसको हमें बहुत ही उल्लास के साथ मनाना चाहिए। और हमें इसमें कुछ चीज़ें हैं कि जब भी हम अपने घर से छोड़ के आए तो इंश्योर करें कि घर में एटलीस्ट कोई ना कोई एक आदमी रहे, जिससे कि हम लोग 24 घंटे हर जगह पे रहते हैं, लेकिन हर एक घर में का भी जो है जब भी वो दुर्गा पूजा मनाने आए तो एटलीस्ट रात के टाइम पे एक आदमी वहाँ पे उनके परिवार से रहे। শারদোৎসবের দিনগুলোতে পশ্চিম ত্রিপুরার সর্বত্র শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সকল অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার অজিত প্রতাপ সিং। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। সরকারি অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো। বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হন শিলাছড়ি থানার ওসি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। বুধবার শিলাছড়িতে কৃষি দপ্তরের এক অনুষ্ঠানে এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাটি ঘটে। এই ঘটনার সময় অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন না। পরে তিনি অনুষ্ঠানে যান এবং এক প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের ঘটনাটিকে দুঃখজনক বলেও আখ্যায়িত করলেন। আপনাদের আবারও জানিয়ে রাখছি, সরকারি অনুষ্ঠানের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষে আহত হন কিন্তু শিলাছড়ি থানার ওসি সহ বেশ কয়েকজন। দেখছি না আমি মৃত্যু তো বান্না খাই আর গুহে আর
ফের তেলিয়ামুড়া মহকুমায় যান দুর্ঘটনায় মৃত এক মহিলা। ঘটনা বুধবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন শিববাড়ি স্থিত আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে TR01 M1692 নম্বরের একটি লরি রাস্তার পাশে থাকা এক ভবঘুরে মহিলাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। ঘটনার পর খবর পেয়ে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী সহ SDPO তাপস পাল, মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর পুর পরিষদের গাড়ি দিয়ে মৃতদেহটি তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য জানান, মৃতার এক আত্মীয়ের খবর পাওয়া গেছে। তাদের জানানো হবে বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহটি আত্মীয়ের হাতে তুলে দেওয়া হবে, নতুবা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে একজন ভবঘুরে মহিলা, উনি রাস্তায় ওনাকে একটা ট্রাক ধাক্কা মেরেছে। সেই জন্য আমি আমাদের মিউনিসিপ্যালিটির সিইওকে এখানে পাঠিয়েছি। আমিও নিজে এসেছি এখানে। তো আমি এসে তো খুব একটা পাইনি, অলরেডি ডেড বডি ডিসপোজ করার জন্য হসপিটালে নিয়ে গেছে পোস্টমর্টম হবে। তো জানা গেছে তুইসিন্দায়ে ওনার কোনো রিলেটিভ আছে। পুলিশ যেটা বললেন আমাকে SDPO সাহেব, সম্ভবত কোনো আছে, ওনাকে খবরের জন্য পুলিশের তরফ থেকে গেছে। আমরাও দেখছি, যদি রিলেটিভ থাকে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা আইনিভাবে নেব, আর যদি না থাকে সেটাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। তবে এই ঘটনা হচ্ছে চালকদের আরেকটু সচেতন হওয়া দরকার। কারণ আমি যেটা শুনলাম SDPO সাহেব থেকে, এদিক থেকে যদি ট্রাকটা আসে তাহলে তো এটার গতিও খুব একটা বেশি ছিল না, আর মহিলা যদি এখানে পড়ে থাকে এটা দুর্ভাগ্যজনক। নেশা বিরোধী অভিযানে এবার ফের সফলতা পেল আমবাসা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর 3টে নাগাদ SDPO আশিস দাশগুপ্তের নেতৃত্বে আমবাসা থানার পুলিশ অভিযান চালিয়ে পাইকাবাড়ির বাসিন্দা শীতল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 40 কৌটো হেরোইন উদ্ধার সহ অভিযুক্ত শীতল বিশ্বাসকে আটক করে পুলিশ। পাশাপাশি মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 8 কৌটো হেরোইন সহ অভিযুক্ত শেভাল সূত্রধরকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিকে বুধবার জেলা আদালতে সোপর্দ করা হয়। অপর অভিযুক্ত শীতল বিশ্বাসকে বৃহস্পতিবার জেলা আদালতে সোপর্দ করা হবে। গতকাল বিকালবেলা, মানে গতকাল 19 তারিখ বিকালবেলা গোপন সূত্রের ভিত্তিতে কমলাছড়া রেড করি। শেভাল সূত্রধর নামে একটা ছেলের সঙ্গে আমরা কিছু ড্রাগস পাই, ড্রাগসের বোতল, এগুলো আমরা শেষ করি এবং তাদেরকে অ্যারেস্ট করি। আজকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর এক্ষণে আজকে আবার তাও পাবলিকের কোমরে এটা নাইটেঙ্গেল পড়া পাইজাবাড়িতে শীতল বিশ্বাস এর বাড়িতে, শীতল বিশ্বাসের বাড়িতে প্রায় 40 বোতলের মতো ড্রাগস পেয়ে আমরা তাকেও গ্রেপ্তার করেছি। প্রসিডিউর চলছে, তদন্ত। বুধবার AJMC তথা JBP হাসপাতালে প্লাস্টিক সার্জারি এবং ইউরোলজি বিভাগের উদ্বোধন হয়। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন 2 বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 2টি বিভাগের উদ্বোধন হওয়ায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হয়েছে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শীঘ্রই জিবি হাসপাতালে কিডনি স্থানান্তরিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা খুবই আনন্দিত এবং তৃপ্তি বোধ করছি যে শুরু হলো। প্রারম্ভিক দিক দিয়ে হয়তোবা সেই লেভেল দিয়ে আমরা সার্ভিস হয়তোবা প্রোভাইড করতে পারবো না, আমরা ওকে স্বীকারও করছি। This is just the beginning, and with the expert hands with us এবং ফুল অফ জিল এনথুজিয়াজম নিয়ে যারা কাজ করবেন তাদের আন্তরিক প্রচেষ্টায় বিশ্বাস করি আগামী দিন খুমলুংস্থিত TTADCর পলিটেকনিক ইনস্টিটিউটে বুধবার নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। খুমলুঙ্গের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই উৎসব। নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্য সরকার এই রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানের জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছে। খুমলুঙ্গের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরও গুণগত শিক্ষা প্রদানের জন্য অধ্যাপকদের নির্দেশ দিলেন। Toughest situation is easy. Now quality education is the prime mantra of one and all associated with the education sector in the state, be it elementary, secondary, higher education or technical education.
we all made it clear that within next few years, we will reach the level of excellence with the contribution of faculties and other associate peer group in this sector. You can feel the difference if you are associated with the different schools, colleges and other. পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে এখনো অনড় আইপিএফটি মূলত ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে বুধবার খুমলুঙ্গে 6 ঘন্টা গণ অবস্থান পালন করে আইপিএফটি। পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে অনড় আইপিএফটি পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে বুধবার খুমলুঙ্গে 6 ঘন্টা গণ অবস্থান পালন করে আইপিএফটি। গণ অবস্থানে নেতৃত্ব দিয়েছেন মালদাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরেন্দ্র দেববর্মা। বিধায়ক বীরেন্দ্র দেববর্মা বলেন, বিজেপি আইপিএফটি দুদলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। সেই ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পেতেই 6 ঘন্টা গণ অবস্থান পালন করছেন। তবে আইপিএফটি যে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে এতটুকু সরে আসেনি তা আবারও বুঝিয়ে দিয়েছেন বিধায়ক বীরেন্দ্র দেববর্মা। তিনি সাফ বলেন, যার যার দলের পৃথক দাবি তো থাকবেই। এবং পত্রপত্রের মাধ্যমে প্রকাশ হয়েছিল, কিন্তু এই মূলত এই অবস্থাতে পার্টির তো আইপিএফটি গভর্নমেন্ট বিজেপি এলায়েন্স, সেই ক্ষেত্রে ত্রিপুরাল্যান্ড পার্টি হিসেবে যার যার ডিমান্ড তো থাকবেই, কিন্তু মূলত অফিসিয়ালভাবে বিধায়ক বীরেন্দ্র দেববর্মা আরো বলেন, পঞ্চায়েতের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি আইপিএফটির মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে তা মিটিয়ে আনতে এ ধরনের গণ অবস্থান। তাছাড়া আইপিএফটি কর্মীদের অযথা পুলিশি হয়রানি বন্ধ করার দাবিও জানিয়েছেন দলের বিধায়ক। আজকে গণ অবস্থান কুমারলং ডিভিশনের উদ্যোগে 6 ঘন্টা ডেমনস্ট্রেশন গণঅবস্থান। এই মূলত কারণ হচ্ছে বিগত কিছুদিনের আগে যে সারা ত্রিপুরা রাজ্যের একটা বিশৃঙ্খলা ভয়াবহ যেটা দুর্গা 30 পঞ্চায়েতের নির্বাচন ক্ষেত্রেই যেখানে যেখানে বিজেপি এলায়েন্স গভর্নমেন্ট যদিও ছিল, সেই ক্ষেত্রে কতগুলি ইয়েতে আমরা দেখেছি, সবার পত্র পত্রিকার মাধ্যমে টিভি চ্যানেলে আমরা দেখেছি যে আইপিএফটি বিজেপির মধ্যে একটু কিছুটা ভুল বোঝাবুঝি ঘটেছিল, যাতে ওই জন্যই সেখানে যেটা ভুল বোঝাবুঝি সেটাকে মুক্ত করার জন্য এবং সরকারকে নলেজ দেওয়ার ক্ষেত্রে আজকে এই খুলনা ডিভিশনে 6 ঘন্টা ব্যাপী গণ অবস্থান আয়োজন করতে চলেছে। বিজেপি আইপিএফটি দুই শরিক দলের মধ্যে গত কয়েকদিন ধরেই মতানৈক্য চলছিল, তা মিটিয়ে নিতে দুদলের মন্ত্রী বিধায়কদের নিয়ে যৌথ সভা হয়েছে। এখন দুদলের পক্ষ থেকে চলছে সমন্বয় সাধন। ব্যুরো রিপোর্ট, হালাবোল। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন হালাবোলে। আপনার তো সব বাছা, আমার রাসুরাম। এরকম হাজারো রাসুর ভালোবাসার আম দিয়ে তৈরি হয়। ভারত পাক সীমান্তে আবারও ভারতীয় এক জওয়ানের মাথা কাটল পাক সেনারা। মঙ্গলবার নরেন্দ্র কুমার নামে ওই বিএসএফ জওয়ানের মুন্ডহীন দেহ রামগড় সেক্টরের সীমান্ত এলাকা থেকে উদ্ধার করল ভারতীয় জওয়ানরা। জানা যায়, বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল ওই জওয়ান। মৃত জওয়ানের শরীরে 3টি বুলেটের চিহ্ন সহ একাধিক ক্ষত রয়েছে। এই ঘটনায় ভারতীয় জওয়ানদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিদেশ মন্ত্রকও এই ঘটনা তীব্র নিন্দা জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যের স্বনামধন্য চিকিৎসক দিবেদ্র রায়কে এসএমএস-এ মোটা অর্থ দাবি করে প্রাণনাশের হুমকি প্রদানকারীকে 3 দিনের মধ্যে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে সোনামুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বাবুল মিয়া। এদিন এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এই সংবাদ জানিয়েছেন।
সম্প্রতি রাজধানীর খ্যাতনামা চিকিৎসক দিব্যেন্দু রায়ের কাছে 50 লক্ষ টাকা দাবি করে এক ব্যক্তি, নতুবা তাকে প্রাণী মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ওই ব্যক্তি। মোবাইল ফোনে SMS করে চিকিৎসককে এই হুমকি দেয় ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে পশ্চিম জেলার পুলিশ অপরাধীকে ধরতে 4টি তদন্তকারী দল গঠন করে। একটি দলকে খোয়াই, আরেকটি দলকে সিপাহীজলা জেলায় পাঠানো হয়। খোয়াই থেকে প্রাথমিক সূত্র পেয়ে যায় পুলিশ। এই সূত্র ধরে মঙ্গলবার গভীর রাতে সোনামুড়া থেকে বাবুল মিয়া নামে 25 বছরের এক যুবককে আটক করে পুলিশ। এই বাবুল মিয়া SMS এর মাধ্যমে চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেয়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এই সংবাদ জানান। तो हमने इस पूरे प्रकरण में, जिसमें डॉक्टर दिव्येंदु राय को धमकी भरा मैसेज आया, इस मैसेज से हमने लीड्स लेते हुए खुबई डिस्ट्रिक्ट, सिपाहीजला डिस्ट्रिक्ट और हमने अपना वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट से कोऑर्डिनेट करते हुए इस आदमी को हमने डिटेन किया है। उस आदमी का नाम बाबुल मियां है, जिसको हमने सोनामुड़ा से डिटेन किया। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং জানান, ধৃত ব্যক্তি বাবুল মিয়া তার পিতার সাথে কৃষিকাজ করতেন। ইদানিং চরম আর্থিক সংকটে পড়েন বাবুল। এই আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতেই তিনি একা এই কাজ করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসপি অজিত প্রতাপ সিং জানান, কোন মাফিয়া গ্যাং বা কিলার দলের সাথে যুক্ত নয় ধৃত বাবুল মিয়া। তবে গোটা বিষয়টি তদন্ত চলছে বলেও জানান এসপি অজিত প্রতাপ সিং। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেকার দরদের কথা বলছেন। তিনি বলেছেন, ওনার সরকার রাজ্যের বেকারদের চাকরি প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, ওনার যদি বেকারদের প্রতি এত দরদ থাকতো তাহলে ওনার সরকার কি করে 7 লক্ষ বেকার রেখে গেলেন। 10,323 শিক্ষককে তো ওনার সরকার চাকরি দিয়েছেন, তাদের এখন কি অবস্থা? আসন্ন শারদোৎসবে রাজ্যের মানুষকে 3,26,000 শ্রমদিবসে কাজ দেওয়া হবে। তাতে রাজ্য সরকারের ব্যয় হবে 11,55,70,380 টাকা। বুধবার মহাগরণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপমুখ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবছর প্রায় 1 লক্ষ শ্রমদিবস বেশি কাজ হবে। তাতে 42% মানুষ বেশি কাজ পাবেন। এই প্রি পূজা তোমাদের জন্য প্রায় 11,55 লক্ষ টাকা, 11,55,70,380 টাকা খরচ হবে সরকারের। সেটা আমরা বরাদ্দ করে দিয়েছি। আর কভারিং কত 42% রুরাল ফ্যামিলি। 1 লক্ষ কাজ বাড়াতে 42% রুরাল ফ্যামিলি কাজ পাবে এবার। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কর্মরত অবস্থায় TSECL এর কোন কর্মী যদি আকস্মিকভাবে মারা যান, অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, তাহলে ওই কর্মীর পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। বিগত সরকারের সময়ে দেওয়া হতো 3 লক্ষ টাকা। লাইনম্যানরা মারা যায় কাজ করতে গিয়ে। বিগত সরকার অনেক কথা বলে, মেহনতি মানুষের সরকার, গরিব মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, কিন্তু একটা লাইনম্যান যদি মারা যেত, ওর ইন্স্যুরেন্স কাভার ছিল মাত্র 3 লক্ষ টাকা। আজকে আমরা কি করেছি, TSEL ভোট করেছি, সেটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। TSEL যে কোনো কর্মী যদি অন ডিউটি মারা যায়, ওর ইন্স্যুরেন্স হবে 10 লক্ষ টাকা। পঞ্চায়েতের উপনির্বাচনকে সামনে রেখে বিধানসভার পরিষদীয় দলনেতা মানিক সরকার সর্বদলীয় বৈঠক আহ্বানের কথা বলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে জিষ্ণু দেববর্মন বলেন, মানিক সরকারের 20 বছরের শাসনে কয়টি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। SDO সাহেব মারা যায় অফিসে, অল পার্টি মিটিং নেই। পঞ্চমুটিতে হয়েছে, সেখানে অল পার্টি মিটিং নেই। উনি যদি আমাদের স্পষ্টীকরণ দিতে পারেন দয়া করে। উনি ওনার 20 বছর মুখ্যমন্ত্রীর সময় কয়টা অল পার্টি মিটিং ডেকেছেন?
যেটা আমরা পঞ্চায়েতে সংশোধন করেছি আইন, মানুষের স্বার্থে করেছি। রাজ্যের বেকারদের নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, বেকার সমস্যা সমাধানের জন্য বিগত সরকার চেষ্টা করেছিল, অথচ ওনার সরকারই 7 লক্ষ বেকার রেখে গেছে। 10,323 শিক্ষককে চাকরি দিয়েছিলেন, তাদের অবস্থাটা কি? কথা বললেন, সেটাও দেখেছি। বলেছেন বেকার সমস্যা আমরা সমাধান করতে চেষ্টা করেছি গভর্নমেন্ট চাকরি দিয়ে। তাই যদি হয়ে থাকে, যাওয়ার সময় 7 লক্ষ বেকার রেখে গেছেন। কি পলিসি করেছিলেন বেকারত্বের জন্য? আমি এখনো বলি 7 লক্ষ লোককে গভর্নমেন্ট চাকরি দেওয়া সম্ভব নয় এত স্টেটে। গভর্নমেন্ট চাকরি হবে না কেন? নিশ্চয় হবে। লোক রিটায়ার করবে, নতুন প্রোগ্রাম আসবে, নতুন প্রজেক্ট আসবে। এনসিপির কাজ নিয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যের তীব্র সমালোচনা করেন জিষ্ণু দেববর্মন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। কল্যাণপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে বিজ্ঞান মেলা শুরু হল বুধবার। 2 দিন ব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এই বিদ্যালয়ের এবারের বিজ্ঞান মেলার থিম বা বিষয় হল সায়েন্টিফিক সলিউশন ফর চ্যালেঞ্জেস ইন লাইফ, অর্থাৎ জীবনের দর্পের জন্য বৈজ্ঞানিক সমাধান। এবারের বিজ্ঞান মেলায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি বিজ্ঞান ভিত্তিক বেশ কিছু মডেল উপস্থাপন করে। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী জলি বর্মন, সমীর দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মা প্রমুখ। মডেল আগামী দিন এই পরিবেশকে রক্ষা করতে হবে। বিশেষ করে মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষের সবচেয়ে বেশি জলবাহিত রোগ, এই বিশুদ্ধ জল দেওয়ার লক্ষ্যে খুব সুন্দর একটা মডেল তৈরি করেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা। এবং শুধু বিশুদ্ধ জলই নয়, এই জল, বিশুদ্ধ জল পাওয়ার পর এই জল যেটা অপচয় হবে, সেই জলটা যাতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় তার জন্য একটা খুব সুন্দর মডেল তৈরি হয়েছে। পাওয়ার রিজার্ভ করার জন্য, সেভ করার জন্য আরেকটা মডেল খুব ভালো লেগেছে। আমি অত্যন্ত খুশি। এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিশেষ করে খুব আগ্রহী বিজ্ঞানের দিক দিয়ে, এবং স্কুলের বা এই বিদ্যালয়ের শিক্ষকরাও অবশ্যই সহানুভূতিশীল, দায়িত্বপূর্ণ ব্যক্তিরা ছাত্রছাত্রীদের মধ্যে যেটা সম্পর্ক এবং সহযোগিতার মাধ্যমে এই বিজ্ঞান মেলাকে সার্থক করা এবং আগামী দিন এই মডেলগুলো, এই মডেল থেকেই কিন্তু এটা আস্তে 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 রাজ্য, আমাদের জাতীয় লেভেলে পর্যন্ত এই অঞ্চল থেকে অনেকেই বিগত দিন অংশগ্রহণ করেছে। এই মডেল থেকেই সারা ভারতবর্ষে সে বাস্তবে রূপ পায়। আমার আশা বিশ্বাস যে মডেলগুলি তৈরি হয়েছে সেখান থেকে আগামী দিন হয়তো জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক হবে, সেখানে আমরা স্থান পাবো। এবং এগুলো যদি করা সম্ভব হয় তাহলে আগামী দিন আমাদের এই সেই পরিবেশ সঠিক জায়গায় এবং ভারসাম্য সঠিক। ফল প্রকাশের আগে ত্রিপুরা জুডিশিয়ারি সার্ভিসের 4 ভাগ্যবানের নাম কি করে প্রকাশ্যে এলো তা জানতে বুধবার টিপিএসসি চেয়ারম্যানের নিকট স্মারকপত্র দিল এনএসইউআই ত্রিপুরা প্রদেশ কমিটি। এই ভুতুড়ে কাণ্ডের তদন্ত করে চাকুরি ব্যাপারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই। ত্রিপুরা জুডিশিয়ারি সার্ভিস গ্রেড 3 গ্রুপ এই পদের জন্য 2016 সালের 22 ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তি বলে 2017 সালের 9 আগস্ট টিপিএসসির লিখিত পরীক্ষা গ্রহণ করার কথা ছিল। 2018 সালের মার্চ মাসে 18 জনকে মৌখিক পরীক্ষা গ্রহণের কথা ছিল, কিন্তু 2018 সালের 1 সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। এখন পর্যন্ত এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা গেছে সম্প্রতি ত্রিপুরা জুডিশিয়ারি সার্ভিসের জন্য 4 জনকে বাছাই করা হয়েছে। বুধবার রাজ্য টিপিএসসি দপ্তরের এই ভুতুড়ে কাণ্ড সম্পর্কে বিশদ জানতে এনএসইউআই এক প্রতিনিধি দল টিপিএসসির চেয়ারম্যান ওয়াইপি সিং এর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। এদিন এনএসইউআই রাজ্য সভাপতি জানান, ডেপুটেশন প্রদানকালে সংশ্লিষ্ট বিষয়ে টিপিএসসির চেয়ারম্যানকে অবগত করানো হয় এবং এই প্রসঙ্গে টিপিএসসির চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সেই মোতাবেক লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল 2017 সালের 9 আগস্ট এবং 2018 সালের মার্চ মাসে 18 জনকে মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল 2018 সালের সেপ্টেম্বরের 1 তারিখ মানে এই বছরের 1 তারিখে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। আজকে 19 তারিখ, 19 দিন হলো, এখনো পর্যন্ত তারা ঠিক করতে পারেনি
কাদের ভাগ্যে অফার জুটবে, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে উইদাউট অফিসিয়াল নোটিফিকেশন একটা লিস্ট বেরিয়ে গেল 4 জনের নামের, যেটা নাকি রাজ্য সরকারও অবগত নয় এবং টিপিএসসি কর্তৃপক্ষ অবগত নয়। সেটা জানার জন্য আমরা এসেছি। টিপিএসসির মতো একটি দপ্তরে এই ধরনের ঘটনার পেছনে বড়সড় আর্থিক বাণিজ্য জড়িয়ে রয়েছে বলেও অভিযোগ করেন এনএসইউআই রাজ্য সভাপতি। গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনএসইউআই কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এনএসইউআই সমর্থকদের আক্রমণে আহত 4 এবিভিপির কর্মীকে দেখতে বুধবার জিবি হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। জিবি হাসপাতালে চিকিৎসাধীন 4 এবিভি কর্মীরা হলেন গোবিন্দ ধর, বিজয় বণিক, অনুপ মজুমদার এবং সায়ক দেব। স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক আহত ছাত্রের সাথে কথা বলে তাদের শারীরিক সমস্যা জেনে নেন। পরে চিকিৎসকদের সাথে আহতদের চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবেও কথা বলেন। পরে এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এখন কলেজে এমন মারামারি চালানো উচিত না। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। কৈলাসহরের যে ঘটনাটা ছাত্র সংগঠনের মধ্যে এরকম ভাবে চাকু মারামারি কিংবা দাঁত দিয়ে কোপ দেওয়া, লাঠি অস্ত্র নিয়ে, এগুলো বর্তমান যুগে এগুলো চলে না। রাজনীতি করার সকলের অধিকার রয়েছে, সংগঠন করার সকল রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের অধিকার রয়েছে, এবং এতে করে কেউ কাউকে বাধা দেবে কিংবা অস্ত্রের আস্ফোরণ ঘটাবে, মারধর মারামারি হবে, এই জিনিসগুলো বর্তমান যুগে এগুলো মানে না। আগে হতো ঠিক আছে, কিন্তু এখন আর এগুলো মানায় না। আমি সকলকে বলবো এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য, এবং তাদের যারা আহত হয়েছেন তারা দ্রুত আরোগ্য লাভ করবে। আমাদের পুরো স্বাস্থ্য দপ্তর ডাক্তারবাবুরা তাদের যত্ন নিচ্ছেন। আশা করি ভেরি শর্টলি এরা রিকভার হবে। এদিকে গতকাল সংগঠিত ছাত্র সংঘর্ষে বুধবারও ছিল কলেজ চত্বর থমথমে। মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। আহত 3 এবিভিপি সমর্থিত ছাত্রকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এবিভিপির সমর্থিত ছাত্রদের উপর এনএসইউআই সমর্থিত বহিরাগতদের আক্রমণের প্রতিবাদে বুধবার কৈলাসহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে এবিভিপি ছাত্র সংগঠন। মঙ্গলবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এবিভিপি ও এনএসইউআই 2 ছাত্র গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বুধবারও কলেজ এলাকায় থমথমে পরিবেশ। এনএসইউআই নেতৃত্বে গতকাল কলেজে হামলার প্রতিবাদে এবিভিপি সংগঠনের পক্ষ থেকে কৈলাসহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এছাড়াও ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবিভিপির পক্ষ থেকে কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের কিছু বহিরাগত যুবক কলেজ চলাকালীন সময়ে কলেজে ঢোকে। সেই সময়ে কলেজেই কিছু এবিভিপি সমর্থিত পড়ুয়া ওই বহিরাগত যুবকদের কাছে কলেজে ঢোকার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এবং একসময় বহিরাগতরা উত্তেজিত হয়ে এবিভিপি সমর্থিত ছাত্রদের উপর হামলা চালায় বলে অভিযোগ এবিভিপি ছাত্র গোষ্ঠীর। তাদের আরো অভিযোগ, বহিরাগত যুবকরা লাঠি, চাকু ইত্যাদি অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পনা মাফিক কলেজে ঢোকে এবং তাদের উপর আক্রমণ চালায়। উভয় পক্ষের সংঘর্ষে একসময় চরম আকার ধারণ করে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের আহত 25 জন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর হয়। পুলিশ তাদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করায়। রাতে আহত এবিভিপি সমর্থিত 3 পড়ুয়াকে জিবি হাসপাতালে রেফার করা হয়। রাতে এবিভিপির পক্ষ থেকে অভিযুক্ত এনএসইউআই সমর্থিত 10 জনের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানানো হয়, যার মামলার নম্বর 98/2018। অপরদিকে এনএসইউআই সংগঠনের পক্ষ থেকে এদিনই রাতে অভিযুক্ত এবিভিপি সমর্থিত 7 জনের বিরুদ্ধে কৈলাসহর থানায় অভিযোগ জানানো হয়, যার মামলার নম্বর 99/2018। গতকালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার এবিভিপি সংগঠনের পক্ষ থেকে কৈলাসহরে বিক্ষোভ মিছিল সহ কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত এবিভিপি সমর্থিত ছাত্র নেতা প্রণব পুরকায়স্থ জানান, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় নবায়নকে উঠে আজকে যে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল গত 18 তারিখ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিছু এনএসইউআই দুষ্কৃতীরা এবং কংগ্রেসের দুষ্কৃতীরা কলেজের মধ্যে প্রবেশ করে এবং কলেজের মধ্যে নিরীহ ছাত্রদের উপর আক্রমণ করে এবং কলেজের মধ্যে এমনকি ধারালো অস্ত্র দিয়ে নিরীহ ছাত্র স্টুডেন্টের উপর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্রত্যেকটা স্টুডেন্টের
অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং তার এবং কংগ্রেসের আক্রমণে পড়ে কৈলাসহর নিরীহ ছাত্ররা আহত এবং 4 জন খুব মারাত্মক হয়ে যায়। যে আহত তাদেরকে আমরা আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এমন অবস্থা, তারা খুব আশঙ্কাজনক অবস্থা। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মধ্যে এনএসওয়াইয়ের সংগঠন, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসওয়াই দুষ্কৃতীরা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যে বিশ্বের পরিবেশ সৃষ্টি করেছে তার প্রতিবাদে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজ ইউনিট, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কৈলাসহর নগর ইউনিট উদ্যোগে আজকের যে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলকে আমাদেরকে সর্বোত্তমভাবে কৈলাসহরের জনগণ প্লাস ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং মহিলা মোর্চা, প্রত্যেক যারা মোর্চা আছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকে আজকে বিদ্যার্থী পরিষদের এই বিক্ষোভ মিছিলকে তারা সমর্থন করে এবং এনএসওয়াইদের দুষ্কৃতী এবং কংগ্রেসের দুষ্কৃতী যারা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মধ্যে বিশ্বের পরিবেশ সৃষ্টি করছে তাদেরকে তীব্র নিন্দা জানায়। আমরাও কৈলাসহর কলেজ ইউনিটের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে এনএসওয়াই এবং কংগ্রেসদেরকে নিন্দা জানাই। মঙ্গলবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বুধবার কৈলাসহরে এবিভিপি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে শামিল হয় বিজেপি শাখা সংগঠনগুলি। এদিনের বিক্ষোভ মিছিলে হাঁটতে দেখা যায় কৈলাসহরের বিজেপি মণ্ডল সভাপতি শ্যামল দাস, চণ্ডীপুর মণ্ডল সভাপতি হেমন্ত দে, ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অঞ্জন সাহা, রাজ্য সম্পাদক নীতিশ দে প্রমুখকে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, হেলা বল। ফিরে আসছে আরও একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন হেলা বলে। আপনার তো সব বাছা, আমার রাসুরাম। এরকম হাজারো রাসুরো ভালোবাসার আম দিয়ে তৈরি হয় প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক। আমার কাছে দেশে আমের সেরা স্বাদে প্রাণ ম্যাঙ্গো ড্রিঙ্ক। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দেখুন কি আজব ঘটনা। নিজের স্ত্রীর নামে মঞ্জুর হওয়া বিনে পয়সায় 1 ইউনিট রক্ত অন্য রোগীকে বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনা বুধবার সকালে আগরতলা জিবি হাসপাতালে। ধৃতের নাম শুভ্রজিৎ দে। ওনার স্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার রক্তের প্রয়োজন ছিল। চিকিৎসকের অনুমতির পর ব্লাড ব্যাংক থেকে রক্ত মঞ্জুর হয়ে গেলেও সে রক্তের প্রয়োজন হয়নি। নিয়ম অনুযায়ী এই রক্ত পুনরায় ব্লাড ব্যাংকে ফিরিয়ে দেবার কথা, কিন্তু ধৃত শুভ্রজিৎ দে এই রক্ত অন্য রোগীকে 1200 টাকায় বিক্রি করে দেন। জিবি হাসপাতালে এই রক্ত কেনাবেচার চাঞ্চল্যকর ঘটনা। ওএনজিসি এলাকায় শুভ্রজিৎ দে ওনার অন্তঃসত্ত্বা স্ত্রী শিবানী ঘোষকে জিবি হাসপাতালে ভর্তি করান। চিকিৎসক শিবানী ঘোষের ডেলিভারির অপারেশনের জন্য বুধবার 1 ইউনিট এবি পজিটিভ গ্রুপের রক্ত প্রয়োজন হতে পারে ভেবে রিকুইজিশন দেন, কিন্তু শিবানী ঘোষের রক্তের প্রয়োজন পড়েনি। এদিকে শিবানী ঘোষের স্বামী শুভ্রজিৎ রিকুইজিশন লেটার দেখিয়ে ব্লাড ব্যাংক থেকে এবি পজিটিভ গ্রুপের রক্ত বিনে পয়সায় সংগ্রহ করে তা অন্য এক রোগীর জন্য 1200 টাকায় বিক্রি করে দেন। ঘটনাটি ব্লাড ব্যাংকের আধিকারিকরা টের পেয়ে শুভ্রজিৎকে ধরে জিবি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন। এদিন ব্লাড ব্যাংকের আধিকারিকরা খাল্লাবল প্রতিনিধিকে এই সংবাদ জানান। প্রায় 9টার দিকে জিবি ব্লাড ব্যাংক থেকে আমার ফোন করে জানাইছে যে 1200 টাকা দিয়ে আইজিএম থেকে নাকি একটা ইউনিট ব্লাড নিয়ে গেছে। কি এবি পজিটিভ ব্লাড নিয়ে গেছে। রিকুইজিশন টিউশনের মধ্যে আমি কিছু জানি না। তো সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি ফোন করিয়া নাইটের যে স্টাফ তারা আটকাইলাম যে তুই যাইস না, আমি অক্ষণ আইতাছি। আয়সা কয়েসা দিই যে তারা রিকুইজিশন যেই তারার পেশেন্ট যেই নামে সেই নামে আমার কোনো ব্লাড ইস্যু নাই। আবার জিবি ব্লাড ব্যাংকে ফোন করলাম, এই নামে কোনো পেশেন্ট আমার কাছে নাই, ইস্যু হয়েছে না। তো ব্যাগ নাম্বারটা কো, ব্যাগ নাম্বার কোনো ফোন গিয়ে দিই, এই ব্যাগ নাম্বার ঠিকই ইস্যু হয়েছে আমার এখানে পেশেন্টের এগেনস্টে। এই পেশেন্ট আমার ভর্তি আছে, তার মিসেস হের মিসেস এর একটু দেখান, হের মিসেসের নামে ইস্যু হয়েছে। হের কি
এদিন ধৃত রক্ত ব্যাপারী শুভ্রজিৎ দে সবার সামনে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন। তিনি জানান, স্ত্রীর চিকিৎসা করাতে কিছুটা অর্থ সংকটে ভুগে এই রক্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। তুমি কি স্বীকার করো তোমার ভুলটা? আমার ভুল আমি স্বীকার করছি। তুমি এই কাজটা কেন করছো? কত কেন এই কাজটা বাচ্চা নিছো? তুমি কি কারণে, কি মানে তোমার কি প্রবলেম ছিল? বা কোন টাকা পয়সার কোনো ধরনের আর্থিক কোনো প্রবলেম ছিল? প্রবলেম আছে। হ্যাঁ, কি ধরনের? আমার তো বাড়ির মানুষ আইছিল, আমি কইলাম বলে তারা কাছে, তারা তো আপনার বলে আপনারা তো আমার আগেই মানে মানুষ করছিল, বাড়ির মানুষের কাছে আমি কইতাম বলে কথা তো তোমরা শুনলে বলে আমি তো স্যারের কাছে কইছি। মানে উল্লেখ্য, রক্ত ব্যাপারীদের একটা চক্র এজিএনসি তথা জিবি হাসপাতালে সক্রিয় রয়েছে। এই চক্রের সাথে শুভ্রজিৎ জড়িয়ে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এদিন জিবি হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। বক্সনগর ব্লক কংগ্রেসের নতুন কমিটি গঠিত। সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিল্লাল মিয়া নতুন কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করলেন। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের আগে সোনামুড়ার বক্সনগর ব্লক কংগ্রেস কমিটি গঠন করা হয়েছে। ব্লকের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাক আহমেদ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি বিল্লাল মিয়া বক্সনগর ব্লক কংগ্রেসের নতুন কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করলেন। আজকে ঘোষণা করা হলো 36 জন। এদিন বক্সনগর ব্লক কংগ্রেসের 36 জনের নামের তালিকা ঘোষণা করলেন বিল্লাল মিয়া। এই কমিটি আগামী দিনে ব্লকে আশানুরূপ কাজকর্ম করতে সমর্থ হবে বলে সংশ্লিষ্ট কংগ্রেস কর্মী সমর্থকদের আশা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। বিধায়ক ভগবান দাস বিজেপির ঊনকোটি জেলার সভাপতি নিযুক্ত হলেন। দলীয় রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক ভগবান দাসের নাম জেলার নতুন বিজেপি সভাপতি হিসেবে ঘোষণা করলেন। ঊনকোটি জেলায় বিজেপির নেতৃত্বে পরিবর্তন। জেলার নতুন বিজেপি সভাপতি হিসেবে নিযুক্ত হলেন বিধায়ক ভগবান দাস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক বিধায়ক ভগবান দাসের নাম বিজেপির ঊনকোটি জেলার বিজেপি সভাপতি হিসেবে ঘোষণা দিলেন। ভগবান দাস মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব সবার সামনে আলোচনার মাধ্যমে একটা আনুষ্ঠানিকভাবে বলার জন্য রাজ্য সভাপতি পাঠিয়েছেন। সেই মোতাবেক কুমারঘাটস্থিত সমবায় সমিতির অতিথিশালায় এদিন এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সম্পাদকের প্রতিমা ভৌমিক, বিধায়ক ভগবান দাস সহ জেলার অন্যান্য বিধায়ক এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। কাঞ্চনপুরের হেজাছড়া এবং দামছড়া থেকে প্রথম পর্যায়ে শিবির ছাড়লেন 27 পরিবারের 127 জন রিয়াং শরণার্থী। শিলাছড়িতে কৃষি দপ্তরের অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত থানার ওসি সহ বেশ কয়েকজন। ঘটনা দুঃখজনক বলে জানালেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবিতে এখনো অনড় আইপিএফটি। বুধবার এই দাবিতে কুমলুঙ্গে হয়েছে গণ অবস্থান। আমবাসার পাইকাবাড়ি এলাকা থেকে 40 কৌটো হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হয়েছে একজন।
এবারের শারদ উৎসবে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সাংবাদিক সম্মেলনে বললেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার। সংবাদ আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকবেন। হ্যালো বলে নমস্কার।